বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছে না মৃত্যুর সংখ্যা। বাংলাদেশেও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে এই মুহূর্তে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুবায়েত হাসান। দর্শক, দেশে করোনায় মৃত্যু এবং সংক্রমণের রেকর্ড আবারও ভাঙল। 24 ঘন্টাতে প্রাণ গেছে 46 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 3,471 জন। সব মিলিয়ে দেশে 81,000 করোনা রোগী শনাক্ত হয়েছে আর মারা গেছে এখন পর্যন্ত 1,095 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্যই নিশ্চিত করেছেন অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। নতুন সংক্রমণের দিক দিয়ে বিশ্বে এই মুহূর্তে 10ম স্থানে রয়েছে বাংলাদেশ। যত বেশি পরীক্ষা করা হচ্ছে, দেশে করোনা রোগী শনাক্তের হারও ততই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রায় 16,000 নমুনা পরীক্ষা করে 3,471 জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পেয়েছেন তারা। সমানতালে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 46 জন। এবং গত 24 ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,471 জন। শনাক্তের হার 21.71%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন। এ পর্যন্ত 1,095 জন। এ নিয়ে টানা 4 দিন 3,000-এরও বেশি নতুন সংক্রমণ শনাক্ত হলো দেশে। নতুন রোগী শনাক্তের দিক দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান 10ম। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 19 জন, দ্বিতীয় সর্বোচ্চ 11 জন চট্টগ্রামে। দেশের 8 বিভাগেই ঘটছে প্রাণহানি। শনাক্ত বিবেচনায় সুস্থ হওয়ার হার 21% মতো। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন। এ পর্যন্ত সুস্থ 17,249 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.16%। মহামারী পরিস্থিতিতে লম্বা সময় ধরে ঘরবন্দি শিশুদের মানসিক বিকাশ যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। গৃহবন্দী থাকতে থাকতে তাদের হয়তো মেজাজের পরিবর্তন হতে পারে, সেদিকেও বিশেষভাবে খেয়াল দেওয়া দরকার, যেন শিশুরা উত্তেজিত হয়ে না যায়। বিষয়টা তাদেরকে বোঝানো এবং তারাও যেন স্বাস্থ্য নিয়মগুলোতে অভ্যস্ত হয়ে যায়, সেই বিষয়ে আমাদের পিতামাতা বা অভিভাবক যারা আছেন তারা খেয়াল রাখবেন। শিশু আর বৃদ্ধদের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডাক্তার নাসিমা সুলতানা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আজও 2 জন মারা গেছেন দেশে। রাতে পাবনা সদরের দোহারপাড়াতে নিজের বাসাতেই মৃত্যু হয় 65 বছর বয়সের এক ব্যক্তির। স্বজনরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই কাশি আর শ্বাসকষ্টে ভুগছিলেন এই ব্যক্তি। পরে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। এই কাজে সহায়তা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা, তবে নমুনা সংগ্রহ করেনি স্বাস্থ্য বিভাগ। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন 50 বছর বয়সী এক ব্যক্তি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে এরই মধ্যে। তৃতীয় দিনে গড়ল রাজধানীর পূর্ব রাজাবাজারের জোনভিত্তিক লকডাউন। নজরদারির অংশ হিসেবে টহল অব্যাহত রেখেছে আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা। টহল দিচ্ছে সেনাবাহিনীর মোবাইল টিমও। লকডাউন এলাকায় কাউকেই ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না, তবে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের প্রবেশ এবং বের হতে কোনো প্রকার বাধা নেই। মসজিদ বন্ধ থাকায় জুমার নামাজ আদায়ের জন্য রেড জোনের বাইরে বের হওয়ার চেষ্টা করেছেন অনেকেই, তবে স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দিয়েছেন। স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এবং যে কোনো সেবার ব্যবস্থা করা হয়েছে। রেড জোনের জন্য নির্ধারিত ভ্যান থেকে কাঁচা সবজি এবং অন্যান্য জিনিস কিনছেন বাসিন্দারা। এদিকে এলাকাভিত্তিক লকডাউন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা নিয়ে বৈঠক করেছেন সরকারের 5 জন মন্ত্রী এবং 3 সিটি মেয়র। অনলাইন ভিডিওর মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভোগান্তি কমিয়ে কিভাবে লকডাউন বাস্তবায়ন করা যায় সেই আলোচনা হয়েছে এই বৈঠকে। তবে ইউনিয়ন পর্যায়ে লকডাউন বাস্তবায়নে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিতের বিষয়টিও উঠে এসেছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অধিক সংক্রমিত এলাকায় লকডাউনের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন চলছে। ভোগান্তি কমিয়ে কিভাবে লকডাউন বাস্তবায়ন করা যায় সেজন্য কয়েকটি মন্ত্রণালয় ও সিটি মেয়রদের সাথে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন সহ 5 মন্ত্রী অংশ নেন। যোগ দেন ঢাকার 2 সিটি মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলেনুর তাপস ও চট্টগ্রাম সিটি মেয়র আজম
নাসির উদ্দিন। সিভিল সার্জন আছে, সিভিল সার্জন সেখানে সমস্ত তথ্যপত্রগুলো নিয়ে তারা সেখানে যে কোন এলাকাটাকে আমাদেরকে রেড জোন হিসাবে আইডেন্টিফাই করা দরকার এবং সেটাকে আমরা কনফাইন করা দরকার, সে সমস্ত গুলাকে চিহ্নিত করবেন এবং অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, লকডাউন এলাকায় সাধারণ ছুটির চিন্তা আছে। সব ধরনের সহযোগিতা, কেউ যাতে এখান থেকে না যায় আর বাইরে থেকে কোনো লোকজন যাতে না যায়, এইগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। আগামীতে যেখানে এই যে রেড জোন ঘোষণা করে আমরা লকডাউন করব, সেখানে অবশ্যই সাধারণ ছুটি বিরাজ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লকডাউন এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। হটস্পট নারায়ণগঞ্জ সহ রেড জোন ঘোষিত বিভিন্ন স্থানে তৎপরতা বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। সকাল থেকেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নে নজরদারি বাড়িয়েছে পুলিশ। এতে ঠুনকো অজুহাতে কেউ বাইরে বের হতে পারছেন না। জরুরি সেবা প্রার্থীদের মাস্ক সহ স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতেও দেখা গেছে। একই চিত্র ফেনীর ছাগলনাইয়া পৌরসভা এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কয়েকটি এলাকাতেও। বিভিন্ন এলাকায় প্রবেশ মুখে বাঁশ এবং গাছের গুঁড়ি দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারপরও যারা রাস্তায় নেমেছেন তাদের পড়তে হচ্ছে জেরার মুখে। তবে একটু ঢিলেঢালা ভাব নরসিংদীর মাধবদী পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডে চোখে পড়েছে। উত্তর ও দক্ষিণ বিরামপুর এলাকার প্রবেশ মুখে অবস্থান করতে দেখা গেছে বাসিন্দাদের। পুলিশের উপস্থিতি কম থাকায় অযথাই ঘুরছেন সেখানকার বাসিন্দারা। আমার ওয়াইফের সেলাই কাটতে হবে, যার জন্য আমরা এখানে এখানে দাঁড়িয়েছি। আমার আরেক ছেলে হায়দার হসপিটালে ভর্তি আছে। মানুষই কিন্তু কোনো কিছুই মানতে চাইতেছে না। এই বিষয়ে আমরা খুবই তৎপর, যার ফলশ্রুতিতে গত রাত্র 12টা থেকেই আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি এবারে এখানে লকডাউন যেন 100% লকডাউনই হয়। অন্যদিকে করোনা সংকটে হাসপাতাল পর্যায়ে অক্সিজেনের চাহিদা বেড়েছে 4 থেকে 5 গুণ। ব্যক্তি পর্যায়ে এই চাহিদা যে কত বেড়েছে তার কোনো হিসেব এই মুহূর্তে নেই। অনেকেই আতঙ্ক থেকেই কিনে মজুত করছেন অক্সিজেন সিলিন্ডার। সেই সুযোগে খুচরা পর্যায়ে দামও বেড়েছে কয়েক গুণ। উৎপাদকদের দাবি, পাইকারি পর্যায়ে বাড়েনি অক্সিজেন বা সিলিন্ডারের এই দাম। প্রেসক্রিপশন ব্যতীত যারা অক্সিজেন কিনছেন তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। ইমারুল হক, তিনি একজন অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী। 20 বছর ধরে তিনি এই কাজ করছেন। করোনার এই সময়ে অক্সিজেন ও সিলিন্ডার কিংবা রেগুলেটরের চাহিদা যত বেড়েছে, অতীতে তিনি এমনটি কখনো দেখেননি। মানে এখন তো পরিস্থিতি বুঝছেন, অনেকের অক্সিজেন লাগে না কিন্তু কিনে রেখে দিচ্ছে, যে কারণে অনেকটা ক্রাইসিস। কেউ যদি আমার কাছে 10টা সিলিন্ডার কেনার জন্য বলে, তা আমি সর্বোচ্চ 1টা বা 2টা সিলিন্ডার আমি তাদেরকে দিতে পারি। তেজগাঁওয়ের লিন্ডে অক্সিজেন কোম্পানি 24 ঘন্টা দম ফেলার সুযোগ নেই। যোগান না থাকায় নতুন করে সিলিন্ডার সরবরাহ করতে পারছে না প্রতিষ্ঠানটি। তবে সিলিন্ডার আনলে পূর্ব নির্ধারিত দামেই অক্সিজেন রিফিল করে দিচ্ছে। অক্সিজেন সিলিন্ডারটা আর কি আমাদের মজুত রাখার জন্য এবং এই ফিল্টার মজুত রাখার জন্য আমরা আসছি এখানে। সাপ্লাই ভালো আছে, কোনো সমস্যা নাই। মিরপুরের বাসিন্দা সুমন আহমেদের পিতা করোনায় আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ নিয়ে তেজগাঁও এসেছেন অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে। আমার আপুর করোনা হয়েছে, নিয়ে রিফিল করে রাখতেছি। বাইচান্স যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন আবার ওনার পরামর্শ অনুযায়ী যে হ্যাঁ কমে গেছে, এখন কত দিব ওইভাবে। মগবাজারের খুচরা অক্সিজেন সিলিন্ডার ও রেগুলেটর ব্যবসায়ী নাইম হাসান, তিনিও বলছেন আকাশচুম্বী চাহিদা হয়েছে অক্সিজেন সামগ্রীর। আগে আমরা দৈনিক বিক্রি করতাম 10 থেকে 12টা, এখন দৈনিক কাস্টমার আসে 200-250-এর উপরে, কিন্তু আমি 50-60টার বেশি দিতে পারি না। চায়নার থেকে অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন রেগুলেটর না আসে তাহলে এটা ব্যাপক আকারে খারাপ দিক যাবে। বেসরকারি পর্যায়ে অক্সিজেন উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম অক্সিজেন কোম্পানি, সেখানেও বিরামহীন চলছে কাজ। প্রতিষ্ঠানটি বলছে অক্সিজেন সিলিন্ডারের সংকট এখন মারাত্মক। করোনা ভাইরাস অ্যাটাক হওয়ার আগে যে পরিমাণ চাহিদা ছিল সেখান থেকে 4 থেকে 5 গুণ এখন বৃদ্ধি পাইছে। অক্সিজেনের প্রাইস আমরা কখনোই বাড়াইনি। আমাদের চাহিদা অনুযায়ী আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি আছে, জাস্ট সিলিন্ডারের অভাবের কারণে আমরা ফিলিং করতে পারছি না। করোনায় 80% আক্রান্তের কৃত্রিম অক্সিজেন যন্ত্রের দরকার পড়ে না। উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন যারা অক্সিজেন সিলিন্ডার ডিলার বা বিক্রি করেন, তারা যেন অক্সিজেন সিলিন্ডার না বিক্রি করেন। এভাবে কেউ যদি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অক্সিজেন সিলিন্ডার বিক্রি করে, তাকে আইনের আওতায় আনা উচিত। উৎপাদক ও বিক্রেতারা বলছেন দেশে কোনো সিলিন্ডার উৎপাদন হয় না।
আমদানি করতে হলেও বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি নিতে হয়, যা সময় সাপেক্ষ। আবার করোনা সংকটের কারণে বিদেশ থেকেও মিলছে না অক্সিজেন সিলিন্ডার। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যাটা 4,26,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত 76 লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে নতুন করে 3 শতাধিক প্রাণহানির পর দেশটিতে মৃতের সংখ্যা 1,16,000 ছাড়িয়েছে। করোনার নতুন হটস্পট ব্রাজিলে মোট প্রাণহানি 41,000 ছাড়িয়ে গেছে। এদিকে ভারতে প্রাণ গেছে 389 জনের, যা গত 24 ঘন্টায়। ফলে দেশটিতে মৃতের সংখ্যাটা এই মুহূর্তে 9,000। অন্যদিকে ব্রিটেনে প্রাণ গেছে 2 শতাধিক মানুষের গত 24 ঘন্টায়। ফলে ইউরোপের দেশটিতে মৃতের সংখ্যা 41,400 ছাড়িয়ে গেছে। দর্শক, এ পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চাই একটু। সেখান থেকে যোগ দিচ্ছেন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার মেডিসিন বিভাগের ফ্যাকাল্টি ডাক্তার BM আতিকুজ্জামান। জনাব আতিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি অনেক দূর থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। একটু আপনার কাছে জানতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে কোভিড-19 পরিস্থিতি আপনি কেমন দেখছেন, প্রবাসীরাই বা কেমন রয়েছেন? এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ বাংলাদেশ প্রবাসীরা যেখানে থাকেন নিউ ইয়র্কের পরিস্থিতি ভালো। নিউ ইয়র্কে যেহেতু লকডাউনটা এখনো পুরোপুরি উঠে যায়নি, সে কারণে নিউ ইয়র্কের নতুন যে কেসের পরিমাণ সেটা সিগনিফিকেন্টলি কমে গেছে এবং মৃত্যুর হারও কমে গেছে। বাঙালিরা ভালো আছেন সেখানে। কিন্তু যে সমস্ত জায়গায়, যেমন ফ্লোরিডাতে, এখানেও অনেক বাঙালি আছেন। এখানে কিন্তু লকডাউন উঠে গেছে কয়েক সপ্তাহ আগে এবং এখন দেখা যাচ্ছে যে ফ্লোরিডাতে গত এক সপ্তাহে করোনার হার সম্পূর্ণ বিপরীত। এখানে করোনা বাড়ছে সবচেয়ে দ্রুততর হারে এবং মৃত্যুর হারও বাড়ছে। যেটা আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে আমেরিকায় যে সমস্ত জায়গায় লকডাউন খুব কড়াকড়িভাবে পালন করা হয়েছে, সেখানে এখনো পর্যন্ত করোনা খুব ভালো পরিস্থিতিতে আছে এবং যেখানে লকডাউন ঠিক মতন মানা হচ্ছে না কিংবা আর্লি খুলে দেওয়া হচ্ছে, সেখানে আমরা দেখছি যে করোনার একটা সেকেন্ড ফ্লো বা সেকেন্ড স্পাইক হচ্ছে এখন। ডাক্তার আতিকুজ্জামান যথার্থই বলেছেন, লকডাউন যেখানে যেখানে কঠোরভাবে মানা হয়েছে কম হচ্ছে প্রবণতা দেখা যাচ্ছে, কিন্তু করোনা রোগীর চিকিৎসার ক্ষেত্রে প্লাজমা থেরাপি বাংলাদেশে কিছুটা কাজে দিচ্ছে। যুক্তরাষ্ট্রে এমন কোনো পদ্ধতি বা চিকিৎসা ব্যবস্থায় কোনো সুফল মিলেছে কিনা, সেই আপডেটটুকু একটু জানাবেন আমাকে। প্লাজমা থেরাপি এখানেও খুব আমরা ব্যবহার করছি। প্লাজমা থেরাপি ইজ নট দ্য পারফেক্ট ট্রিটমেন্ট, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যারা করোনা ভাইরাসের মারাত্মক রোগী যারা আছেন তাদেরকে আমাদের প্লাজমা থেরাপি ছাড়া এবং রেমডেসিভির বলে আরেকটা ওষুধ আপনারা জানেন, এগুলো ছাড়া এবং অক্সিজেন কিংবা ভেন্টিলেশন ছাড়া অন্য কোনো কিছু নেই। কিন্তু একটি নতুন চিকিৎসা বেশ ভালো দেখা যাচ্ছে, এটির নাম হলো অ্যান্টিবডি ইনফিউশন। অ্যান্টিবডি হলো যে সমস্ত রোগীর ভাইরাস হয়, তারা যে অ্যান্টিবডিটা উৎপাদন করে, সেই অ্যান্টিবডিটা বাইরে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে এবং নিউ ইয়র্কের 3টি হসপিটালে, মাউন্ট সাইনাই, NYU এবং কলম্বিয়া ইউনিভার্সিটি হসপিটালে একটা বড় অংশের রোগীকে এটি পরীক্ষার আকারে দেওয়া হচ্ছে এবং প্রাথমিক পরীক্ষায় এটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে হচ্ছে এবং প্রাথমিক যে পরীক্ষা হয়েছে সেটাতে দেখা যাচ্ছে এটা বেশ ভালোভাবে কাজ করতে পারে। এটি হলো কৃত্রিমভাবে তৈরি অ্যান্টিবডি। সবশেষ আরেকটি বিষয়ে আপনার কাছে জানতে চাই, শুধু প্রবাস থেকে নিশ্চয়ই বাংলাদেশের যে কোভিড-19 যে পরিস্থিতি সেটিতে আপনার নজর রয়েছে। বাংলাদেশে করোনা মোকাবেলায় একজন প্রবাসী চিকিৎসক হিসেবে আপনি কি পরামর্শ দিবেন? এই মুহূর্তে তো আমরা কমিউনিটি ট্রান্সমিশনের মধ্যেই রয়েছি। এখন বাংলাদেশে যেহেতু লকডাউন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, মানুষজন ঘরের বাইরে যাচ্ছে, সবচেয়ে বেশি যেটা দরকার এখন সেটা হলো প্রিভেন্ট করা। সবাইকে মাস্ক এনফোর্স করা খুব স্ট্রংলি, হাত ধোয়া এনফোর্স করা খুব স্ট্রংলি। হসপিটাল, কোভিড এবং নন কোভিড হসপিটালে অক্সিজেন সাপ্লাই করা ইজ অ্যাবসলিউটলি নেসেসারি এবং যেখানে অক্সিজেন নেই সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করা। অক্সিজেন কনসেন্ট্রেটর হলো একটা মেশিন যেটার মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন নিয়ে কনসেন্ট্রেট করে রোগীকে দেওয়া যায়। আমরা এই মুহূর্তে আমেরিকা থেকে আমাদের, যেমন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তাররা চট্টগ্রামে 100টা কনসেন্ট্রেটর পাঠাচ্ছি। আমার মনে হয় যে কনসেন্ট্রেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর
এটা সমস্ত কোভিড এবং নন কোভিড হসপিটালে দেওয়াটা একটা জরুরি ব্যাপার, এবং টেস্ট করা, প্রত্যেকটা পেশেন্টকে টেস্ট করা, প্রত্যেকটা মানুষকে টেস্ট করা, টেস্টের পরিমাণ বাড়ানো, ট্রেসিং করা, ট্র্যাক করা, আইসোলেট করা এবং মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার বাংলাদেশে। বিএম আতিকুজ্জামান, অসংখ্য ধন্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। নিশ্চয়ই আপনি ভালো থাকবেন, অন্যদিন হয়তো আপনার সঙ্গে আবারও আমরা আলোচনায় অংশ নেব। দর্শক, করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার তৃতীয় এবং শেষ ধাপের জন্য প্রস্তুত মার্কিন বায়োটেক মডার্না। সব ঠিক থাকলে জুলাই মাসে শুরু হবে পরীক্ষা। অংশ নেবেন 30,000 স্বেচ্ছাসেবক। mRNA 1273 ভ্যাকসিন নিয়ে যৌথভাবে গবেষণা করছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এবং মডার্না। মার্চে 45 জনের দেহে প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করা হবে এই ভ্যাকসিনটি। এরপর মে মাসে সাফল্য নিশ্চিত হলে জুনে শুরু হবে দ্বিতীয় ধাপের ট্রায়াল, যাতে নাম লেখান 300 স্বেচ্ছাসেবক। উৎপাদক প্রতিষ্ঠানটি বলছে দ্বিতীয় ধাপের ট্রায়ালেও প্রাথমিক সাফল্য মেলায় পরের ধাপে এগোনোর ব্যাপারে অনুমতি দিয়েছে NIH। এদিকে আগামী 3 মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের বলি হতে পারেন আরও কমপক্ষে 55,000 মানুষ। ঋতু পরিবর্তনের কারণে পরিস্থিতির অবনতি ঠেকানো না গেলে এই সময়ে মোট মৃত্যু 3 লাখও ছুঁতে পারে। ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির যখন এই হাল, তখন আমেরিকার বাকি দেশগুলোর পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে আরও অনেকটা। ব্রাজিলে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয় 25 ফেব্রুয়ারি। 1 থেকে এর সংখ্যা 1 লাখ ছুঁতে সময় নিয়েছে 68 দিন। আর লকডাউন শিথিলের পর এখন দেশটিতে প্রতি 4 দিনে 1 লাখ করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতি মুহূর্তে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। শুধু ব্রাজিল নয়, পেরু, চিলি সহ লাতিন ও মধ্য আমেরিকার অনেক দেশেই হু হু করে বাড়ছে ছোঁয়াচে ভাইরাসটির বিস্তার। প্রায় প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড দেখছে মেক্সিকো। অপ্রত্যাশিত প্রাণহানি দেখছি আমরা। নতুন সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, সেখানেই আটকে আছে। প্রায় 3 সপ্তাহ ধরে সংক্রমণের হার কমছে না। প্রায় 4 মাস ধরে মহামারীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রেও পরিস্থিতির খুব বেশি উন্নতি নেই। গবেষকদের ধারণা, দেশটির আগামী 3 মাসে আরও অন্তত 55,000 মানুষের মৃত্যু হবে করোনায়। 1 অক্টোবরের মধ্যে 1,70,000 প্রাণহানির আভাস পাচ্ছি। এটা ন্যূনতম। অনেক রাজ্যে নতুন রোগী, মৃত্যু কমলেও অ্যারিজোনায় রোগী বাড়ছে। এ প্রবণতা অব্যাহত থাকলে মৃতের সংখ্যা 2,90,000-এও পৌঁছাতে পারে। মূলত সেপ্টেম্বরে ঋতু পরিবর্তনের সময় মৃত্যুহার অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা করছি আমরা। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, ম্যাসাচুসেটস, শুধু এই 5 রাজ্যেই কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন 10 লাখ মার্কিনি। প্রাণহানি 60,000-এর বেশি। এসব রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গেল 1 সপ্তাহে 40% পর্যন্ত বাড়তি রোগীকে সেবা দিয়েছে নিউ মেক্সিকো, উটাহ, অ্যারিজোনার হাসপাতালগুলো। নুসহাত কামাল, যমুনা নিউজ। দর্শক, এই খবরের সঙ্গেই আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইদিন। একটা বিরতি নিচ্ছি, আমার সঙ্গেই থাকবেন আরও আপডেটের জন্য নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। দর্শক, শুক্রবার ছুটির দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতাল এবং নমুনা সংগ্রহ কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি ছিল অনেকটাই কম। তারপরেও সকালের দিকে যারা পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ করেছেন অনেকেই। ছুটির দিন হওয়ায় নমুনা সংগ্রহে ছিল ধীরগতি। সকাল 10টা থেকে নমুনা সংগ্রহের কথা থাকলেও যথাসময়ে শুরু হয়নি এই কার্যক্রম। রোগীদের অভিযোগ, উপসর্গ ছাড়া অন্য রোগী যারা আছেন তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বেশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান বানু করোনায় আক্রান্ত হয়েছেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ এই তথ্য নিশ্চিত করেছেন। পরে মন্ত্রী নিজেই যমুনা টেলিভিশনকে বিষয়টি জানিয়েছেন। মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় বৃহস্পতিবার মন্ত্রীসহ সবার নমুনা পরীক্ষা করা হয়। আজ রিপোর্টে তাদের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন মন্ত্রী এবং তার স্ত্রী। দ্রুত আরোগ্য লাভে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন আকম মোজাম্মেল হক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিং। সিলেটে নমুনা পরীক্ষার সক্ষমতার চেয়ে দ্বিগুণ নমুনা জমা হয় অনেকের ফলাফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 7 দিন। সেই সাথে মহানগরীতে নমুনা সংগ্রহের একটি মাত্র বুথ থাকায় দীর্ঘ লাইনের কারণে বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। তাই আরও পিসিআর ল্যাব এবং নমুনা সংগ্রহের বুথ বৃদ্ধির দাবি জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। সিলেটে প্রতিদিনই বাড়ছে কোভিড-19 সংক্রমণ। এরই মধ্যে বিভাগে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 2000। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2টি ল্যাবে চলছে নমুনা পরীক্ষা, যেখানে প্রতিদিনই জমা পড়ছে সক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ নমুনা। জেলা শহরে নমুনা সংগ্রহের বুথ মাত্র একটি। দীর্ঘ অপেক্ষা আর লম্বা লাইনে বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। ফলে হিমশিম অবস্থা শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল কর্তৃপক্ষের। অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, অনেক অসুস্থ রোগী গিয়েও এখানে বসে থাকতে হয়, তারপর টেস্ট দেওয়ার পর দেখা যাচ্ছে যে 4 দিন 5 দিনের মধ্যে ফলাফল আসছে না। আমাদের আসলে ল্যাবের সংখ্যাটা আরো বাড়ানো জরুরি মনে করতেছি। দিন দিনই বাড়ছে টেস্টের প্রয়োজনীয়তা, তবে সক্ষমতা বৃদ্ধি না হওয়ায় তৈরি হচ্ছে নমুনা জট। কিছু পাঠানো হচ্ছে ঢাকায়, তাই ফলাফল আসতে দেরি হচ্ছে বলে জানান ওসমানী মেডিকেলের পরিচালক। যা ক্যাপাবিলিটি 2টা মেশিনে 184 400-র একটু কম টেস্ট আমরা ডেইলি করতে পারি, কিন্তু স্যাম্পল কালেকশন হচ্ছে ডেইলি 900, 800, 1000। আরও 2টা মেশিন পাওয়ার জন্য আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। পরিস্থিতি বিবেচনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ সহ আরও কয়েকটি স্থানে ল্যাব স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে নমুনা সংগ্রহ বুথ ও টেকনোলজিস বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তারা। সরকারি যে টেকনোলজিস্ট, তার পাশাপাশি আমরা কিছু বেসরকারি টেকনোলজিস্ট আমরা নিয়েছি এবং ইতিমধ্যে আমাদের যে সিলেটের যে সিটি মেয়র মহোদয়, উনি আমাদের 2টি বুথ করে দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। এটা নিয়ে কাজও চলছে। আমরা আশা করছি এটা খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দেবো আরও এই টেস্ট বাড়ানোর জন্য। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ। করোনা সংকটের মাঝেও কর্মব্যস্ত মংলা বন্দর। যদিও মহামারীর কারণে জাহাজ ভিড়ছে কম, তবে প্রতিদিন পণ্য ওঠানামা সহ বন্দরের অন্যান্য কার্যক্রম চলছে নিয়ম মেনে। কর্তৃপক্ষ অবশ্য বলছে সবকিছু ঠিক থাকলে এবার 120 কোটি টাকা আয়ের আশা করা হচ্ছে মংলা বন্দর থেকে। মংলা বন্দর করোনার মাঝেও থেমে নেই বন্দরের কার্যক্রম, চলছে পণ্য খালাস। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে চলতি অর্থ বছরের 9 জুন পর্যন্ত বন্দরে ভিড়েছে 8.5 শতাধিক জাহাজ। করোনা দুর্যোগ না থাকলে এই সংখ্যা আরও বাড়তে পারত। লাস্ট 11 মান্থে প্রায় 860টি জাহাজ আগমন করেছে। আমরা শুধুমাত্র এটা আগমন জাহাজ হিসাব করেছি, আমরা কিন্তু টোটাল হ্যান্ডেলিংটা বলছি না। যেটা গত 18-19-এ ছিল 912টি জাহাজ। চলতি অর্থ বছরের 11 মাসে 300 কোটি টাকা রাজস্ব আয়ের বিপরীতে মুনাফা 105 কোটি। এবছর করোনা পরিস্থিতির মধ্যেও 120 কোটি টাকা আয়ের আশা বন্দর কর্তৃপক্ষের। এক মাসে আমাদের যে হারে আমাদের জাহাজ আসছে এবং কন্টেনার উঠানামা হচ্ছে, জেনারেল কার্গো উঠানামা হচ্ছে, আমরা আশা করছি আমরা আগের গত বছরের যে টার্গেট ছিল সেই টার্গেট আমরা ইনশাআল্লাহ এই বছরও পৌঁছাতে পারব। মাননীয় কমিশনার জনাব মোস্তফা আলী তিনি এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। দায়িত্বটি সঠিকভাবে তিনি পালন করতে পারছেন না বলে তিনিও নিজেও স্বীকার করেন এবং তিনি বলেছেন যে জাতীয় রাজস্ব বোর্ডে তিনি লিখেছেন যে তাকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। গেল কয়েক বছরে বেড়েছে বন্দরের সুযোগ সুবিধা ও সক্ষমতা। এতে আমদানি রফতানি বাণিজ্য গতিশীল হয়েছে বলে দাবি বন্দর ব্যবহারকারীদের। তবে আরও কিছু আধুনিক সরঞ্জামাদির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। একটা জাহাজ খালি করতে চিটাগাং বন্দরে যে সময় লাগে তার 4 ভাগেরও 1 ভাগ সময় লাগে মংলা বন্দরে। এত দ্রুততম এবং কম পয়সায় শুধু এই বন্দর ব্যবহার করা যায়। ইম্পোর্টাররা যারা মাল নিয়ে আসে তাদের হয়রানি অহেতুক ছোট ছোট অজুহাত দেখিয়ে হয়রানি স্বীকার করতেছে। ফলে এই যে ইম্পোর্টাররা বা এই যারা আমদানি করছে, আমদানিকারকরা, এরা ভবিষ্যতে আর এই বন্দর ব্যবহার করবে না। অতি সত্বর এখানে একজন রেগুলার কমিশনার প্রয়োজন, যিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে রাজস্ব আদায় থেকে শুরু করে সকল প্রকার গতিশীলতা বাড়াতে পারবেন। গেল অর্থ বছরে 133 কোটি টাকা রাজস্ব আয় হয়েছিল মংলা বন্দরে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আবারও একটা বিরতি, আমার সঙ্গেই থাকবে।
দর্শক আবারও স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। করোনা সংক্রমণের দিক থেকে ইউরোপের সব দেশকে ছাড়িয়ে গিয়েছে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা 3 লাখ ছুঁয়েছে এই দেশটিতে। 11তম দেশ হিসেবে মোট মৃত্যু ছাড়িয়েছে 8,500। লকডাউন শিথিলের পর গেল এক সপ্তাহে দেশটিতে দৈনিক গড় সংক্রমণ ছিল 10,000-এর বেশি। কেন্দ্রীয় সরকার লকডাউন শিথিল করলেও পরিস্থিতির ক্রমশ অবনতিতে আবারও বিধিনিষেধ কঠোর করছে তামিলনাড়ু, পাঞ্জাব, কেরালা, ঝাড়খণ্ড সহ বেশ কিছু রাজ্য। যদিও সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র আর দিল্লিতে। শুক্রবার রেকর্ড সংক্রমণ দেখেছে রাজ্য দুটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1.5 লাখের মতো মানুষ। এদিকে করোনা চিকিৎসায় সারা বিশ্বে এ পর্যন্ত যত প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ট্রায়ালটি হতে যাচ্ছে ভারতের নাগপুরে। প্লাচিনা ট্রায়াল এর নেতৃত্ব দেবে নাগপুর সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। কোভিড-19-এ গুরুতর অসুস্থ রোগীদের উপর প্লাজমা থেরাপির কার্যকারিতা যাচাইয়ে এই পরীক্ষা হবে রাজ্যভিত্তিক। এর অংশ হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়েছে। এবার তা প্রয়োগ করা হবে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন 5 শতাধিক করোনা রোগীর উপর। দর্শক এবার একটু ইউরোপে যেতে চাই। ইতালির করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন সুমন। সুমন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি করোনা আপডেটে। একটু ইতালির সবশেষ পরিস্থিতি আমাকে জানাবেন। এই মুহূর্তে লকডাউন তো সেখানে শিথিল করা হয়েছে, এখন কি অবস্থা দেখছেন? ধন্যবাদ রুবায়ের। আপনারা জানেন যে দীর্ঘ 3 মাস, প্রায় 3 মাস লকডাউনে থাকার পর এখন ইতালির সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খুলে দেওয়া হয়েছে। কিন্তু এখানকার জনজীবন অনেকটাই স্বাভাবিক। এখনো কিন্তু কিছু কিছু শহর, যেখানে বিভাগীয় শহর আছে, সেখানে পুরোপুরি ঘোষণা করা হয়েছে যে সেখানে করোনা মুক্ত। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই এখনো কিন্তু মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করছেন। আর আরেকটা জিনিস বলবো যে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও কিন্তু এখানে অনেক প্রবাসী বাংলাদেশি আছেন, এখনো কাজে যোগদান করতে পারেননি। কারণ যারা বিশেষ করে রেস্টুরেন্ট বা বিভিন্ন দোকানে কাজ করতেন, পর্যটক না আসায় রেস্টুরেন্টগুলো এখন আপাতত বন্ধ। অনেকেই প্রথম দিকে 2-1 দিন খোলা রাখার পরে পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, যেহেতু কোনো কাস্টমার আসতেছে না। তো সার্বিক পরিস্থিতি বলা চলে যে এখানে প্রবাসী বাংলাদেশিরা যারা আছেন 80% বাংলাদেশি বর্তমানে বেকার অবস্থায় রয়েছেন। সুমন, আরেকটি বিষয়, প্রবাসী বাংলাদেশিদের কথা বলছিলেন, ব্যবসা বাণিজ্যে আস্তে আস্তে তো গতি ফিরবে। চাকরির সঙ্গে জড়িত রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি, কিন্তু তাদের অনেকেই আবার দেশেও ফিরে এসেছিলেন। যারা দেশে এসেছেন তারা তো সেখানে ফিরতে পারছেন না এখনই। তাদের এখন কি অবস্থা হবে সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনারা জানেন যে যারা লকডাউনের আগে বাংলাদেশে গিয়েছিল তারা বাংলাদেশে আটকা পড়েছিল, ফিরতে পারছিল না। তো এখান থেকে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা বাংলাদেশে আটকা পড়েছিল তাদেরকে আনার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর 12টা 35 মিনিটে একটি বিশেষ ফ্লাইট ইতালিতে এসেছে। সেখানে 265 জন যাত্রী নিয়ে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কিন্তু এসছে, যেটি ইতালি সময় আজকে বিকেল 5টা 20 মিনিটে অবতরণ করেছে। আমি এ ব্যাপারে কথা বলেছিলাম আজকে কিছুক্ষণ আগে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সুবহান শিকদারের সাথে। তিনি যেটা জানিয়েছেন যে 5টা 20 মিনিটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি অবতরণ করেছে ইতালির রোমে লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্টে। তো সেখানে যাত্রীদের, যেসব যাত্রীর আটকা পড়েছিল তাদেরকে আনা হলো এবং তাদেরকে সেখানে অভ্যর্থনা জানানো হয়েছে। রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। তবে একটা বিষয় যেটা জানতে পেরেছি যে সেখানে যারাই এসেছেন তাদের করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন বা কোনো আলামত তাদের আছে এরকম কোনো তথ্য
পাওয়া যায়নি। সবাই সুস্থ এবং ভালোভাবেই সবাই পৌঁছেছেন, যেটা জানিয়েছেন তিনি। দুবাই। জাকির হোসেন সুমন, অসংখ্য ধন্যবাদ। আপনি সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সঙ্গে একদিন কথা হবে। এই সহকর্মী আমার সঙ্গে যোগ দিয়েছিলেন ইতালি থেকে। করোনা প্রকোপের মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। ফলে চরম দুর্ভোগে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। দিনে লকডাউনে কাজ বন্ধ, অন্যদিকে রয়েছে স্থানীয় মুদ্রা দরপতন। দেখা দিয়েছে সব মিলিয়ে মুদ্রাস্ফীতি, ফলে খাদ্য সংকটে প্রায় 1.5 লাখ বাংলাদেশি। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে উত্তপ্ত লেবাননের রাজনৈতিক পরিস্থিতি। বিক্ষোভে উত্তাল দেশটির বিভিন্ন শহর। গেল 3 মাস ধরে চলছে লকডাউন। এর মধ্যে ডলারের বিপরীতে কমে গেছে স্থানীয় মুদ্রার দাম। ফলে চরম অর্থনৈতিক সংকটে প্রায় 1.5 লাখ বাংলাদেশি। পরিস্থিতি এতটাই নাজুক যে থাকা খাওয়ার খরচ তুলতেই হিমশিম অবস্থায় সব প্রবাসীর। ভোগান্তির ভিতরে আছে দেশে ডলার সংকট, এমনকি দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ফিরিয়ে নেওয়া হোক, আমরা অনেক কষ্টে আছি। এ অবস্থায় কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আহ্বান ভুক্তভোগী প্রবাসীদের। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এদিকে করোনা ভাইরাসের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে এয়ারলাইন্স ব্যবসা। আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা IATA বলছে 2021 সাল নাগাদ ক্ষতির পরিমাণ ছাড়াবে 84,000 কোটি ডলার। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অনেক প্রতিষ্ঠানই। 1/3 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা এমিরেটসের। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম দুবাই বিমানবন্দরের এমন দৃশ্য আগে দেখা যায়নি। করোনার কারণে দীর্ঘ লকডাউন শিথিল হলেও নেই যাত্রীদের আনাগোনা। হাতে গোনা কয়েকজন যাত্রী নিয়ে আনুষ্ঠানিকতা সারছেন কর্মীরা। এমন দৃশ্য বিশ্বের বেশিরভাগ বিমানবন্দরেই। আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা IATA বলছে করোনা ভাইরাসের কারণে গেল ফেব্রুয়ারির পর থেকেই বন্ধ আন্তর্জাতিক বিমান চলাচল। ভাইরাসের বিস্তার ঠেকাতে শুধু যাত্রী নয়, বন্ধ আছে কার্গো বিমান চলাচলও। এরই মধ্যে প্রায় 40,000 কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে এয়ারলাইন্স ব্যবসা। চলতি বছর যা 84,000 কোটি ডলারে ছাড়িয়ে যাবে। এটা এমন একটা সংকট যেটা কাটাতে প্রতিটি দেশ এবং এয়ারলাইন্স কোম্পানিগুলোর একত্রে কাজ করার কোনো বিকল্প নেই, কারণ সবগুলো দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় যদি দ্বিতীয় দফায় করোনার প্রকোপ দেখা দেয়, তাহলে এই খাত একেবারে ধ্বংস হয়ে যাবে। এ অবস্থায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোর। এমিরেটস 1/3 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে, যাতে চাকরি হারাবেন প্রায় 9,000 কর্মী। কোভিড-19-এর বিস্তার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে। বিশ্বের বেশিরভাগ এয়ারলাইন্সের ব্যবসা এই অঞ্চলকে কেন্দ্র করে হওয়ায় ক্ষতির পরিমাণটাও বেশি। এরই মধ্যে ফ্রান্স সরকার এই খাতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। এয়ারলাইন্স এবং এভিয়েশন শিল্প ফরাসি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে সামনে খুব কঠিন অবস্থা অপেক্ষা করছে। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে 15 বিলিয়ন ইউরোর জরুরি প্রণোদনা ঘোষণা করছি। এয়ারলাইন্স ব্যবসার সাথে সংশ্লিষ্টদের সংখ্যা করোনার সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে 3 বছর লাগবে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আবার একটা বিরতি, আমার সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক আবারও স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ফিফার মতো করে AFC করোনাকালের জন্য এশিয়ান ফুটবলে খেলার নিয়মে আনছে পরিবর্তন। AFC কাপে খেলা সাউথ জোনের ক্লাবগুলোর সাথে বৈঠক করে সেসব নতুন আইনের কথা জেনে দিয়েছেন আয়োজকরা। ইউরোপের মতো এশিয়াতেও বদলি সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 5। চলতি বছরের শেষ করা হবে এবারের আসর, সাথে থাকছে নতুন ট্রান্সফার উইন্ডো। 2021 সালের AFC কাপে দল নির্বাচন পদ্ধতি নিয়েও নতুন চিন্তা রয়েছে। করোনাকালীন সময় থেকে ঘুরে দাঁড়াতে নিজেদের করণীয় চূড়ান্ত করতে মরিয়া ফুটবলের সব শাসক সংস্থাগুলো। AFC কাপে খেলা সাউথ জোনের দলগুলোর সাথে আয়োজক AFCর এক সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। ক্লাব ও ফেডারেশন কর্তাদের সাথে সেই সভাতেই চূড়ান্ত হয়েছে বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত। করোনাকালীন খেলা চালিয়ে নিতে নতুন একটি ম্যাচ অপারেশন ম্যানুয়াল তৈরি করেছে AFC।
নিজস্ব চিকিৎসা বিশেষজ্ঞ আর ফিফার মতামত নিয়ে এই ম্যানুয়ালটি প্রকাশ করা হবে জুলাই মাসেই। লজ অব দ্য গেম বা খেলার আইনের নতুন সংস্করণ 2020-21 মেনেই এএফসি তাদের অনুমোদিত সব খেলা চালাবে। ফিফার অনুমোদন পেলে সেখানে 5 বদলি খেলোয়াড়ের নিয়মটিও থাকবে। সভায় কথা উঠেছিল এএফসির টুর্নামেন্টগুলোর ভবিষ্যৎ নিয়ে। তারা জানিয়েছে নিজেদের আসরগুলো এবছরই শেষ করতে চায় তারা। সেক্ষেত্রে গ্রুপ পর্বের খেলাগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে না, একটি দেশের একটি মাঠে সব ম্যাচ আয়োজনের কথাও বিবেচনা করছে তারা। এএফসির ইচ্ছে আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে শেষ করবে এএফসি কাপের গ্রুপ পর্বের লড়াই। নভেম্বরের 24 থেকে 25 ইন্টার রিজিওনাল সেমিফাইনাল, 2 ডিসেম্বর হবে এই পর্বের ফাইনাল, আর 12 ডিসেম্বর এএফসি কাপ ফাইনালের দিন চূড়ান্ত করেছে আয়োজকরা। সেই সাথে আগামী মৌসুমে এএফসি কাপে অংশ নেওয়ার যোগ্যতা নির্ধারণে চিন্তা ভাবনাও করছে আয়োজকরা। আগামী সপ্তাহ নাগাদ হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন বাফুফের সাধারণ সম্পাদক। লিখিত প্রস্তাবনাগুলোকে নিয়ে এএফসি আগামী বছরের এন্ট্রি কনফার্ম করার বিষয়ে তাদের কম্পিটিশনস কমিটিতে সেই জিনিসগুলো আলাপ আলোচনা করবে এবং কম্পিটিশনস কমিটির অ্যাপ্রুভাল নিয়ে, এএফসির এক্সিকিউটিভ কমিটির ফাইনাল অ্যাপ্রুভাল নিয়ে তারা দেশগুলোকে জানাবে যে 2021 সালে কোন কোন দেশের স্লট কী হবে, স্লটগুলো অপরিবর্তিত থাকবে নাকি সেখানে কোনো চেঞ্জ আসবে। এদিকে খেলা 3 মাস বন্ধ থাকায় অনেক খেলোয়াড়ের সাথেই ক্লাবের চুক্তি শেষ হয়েছে। তাই গ্রুপ পর্ব আর নকআউট পর্বের জন্য নতুন রেজিস্ট্রেশন উইন্ডো দেওয়া হবে বলে জানিয়েছে এএফসি। অলক হাসান, যমুনা স্পোর্টস। আর দর্শক, এই ছিল এখনকার মতো করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।